হলে কিন্তু চান করা চাই। এই কোলাঘাট ব্রিজ কিন্তু প্রত্যেকটা যে বাইক ট্রিপগুলো হোক বা কার ট্রিপগুলো হোক, সেগুলো কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য থাকে এই কোলাঘাট ব্রিজ। এই সেই বিখ্যাত আমাদের নন্দকুমারের চক দীঘা যাওয়ার। কিন্তু আমার মনে হয় গন্তব্যে পৌঁছানোর থেকেও সেফ ড্রাইভিং করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দেখুন আমার ডান দিকে কাছে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির নবনির্মিত। নমস্কার সবাইকে, নতুন আর একটা ব্লগে অনেক দিন পর স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে গলার অবস্থাটা খুব খারাপ, মানে গলা ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে। আপনারা আমার আজকে এই গলার আওয়াজটাকে একটু ম্যানেজ করে নেবেন, একটু আস্তে হতে পারে, আর আমি বেশি মানে জোর দিতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। আর এখন সময় হচ্ছে সকাল 9:30। ব্লগ শুরু হচ্ছে বাঙালি অতি প্রিয় জায়গা এবং বাইকারদের ঠেক কোলাঘাট থেকে। আর আজকে আমার যাত্রা হচ্ছে কলকাতা থেকে আপ টু দীঘা পর্যন্ত। ঠিক ক্রিসমাস গেছে, নিউ ইয়ার গেছে, দীঘায় এখন দারুণ সুন্দর প্লেস, দারুণ সুন্দর পরিবেশ। আর আজকে হচ্ছে 3রা জানুয়ারি 2025। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর এর আগে আপনারা দেখেছেন যে আমি দীঘা গেছিলাম হচ্ছে লোকাল ট্রেনে করে, আর এবারে হচ্ছে নিজের বাইকে করে। এই হচ্ছে আমার বাইক, নতুন আমি বাইক কিনেছি ডিসেম্বর মাসের 1 তারিখে 2024-এ, মিটিওর 350 স্ট্যান্ডার্ড রেট। দেখুন এই আমার বাইক, এই হচ্ছে আমার বাহন, আর এর নাম দিয়েছি হচ্ছে লালপুরি। নামটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ফাইনালি 8টা 6 আমরা রওনা দিলাম আমাদের হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 174 কিলোমিটার মতো, মানে এখান থেকে দীঘা পর্যন্ত। তো আমি আমার লালপুরিকে নিয়ে এই প্রথম কোনো বড় রাইডে বেরিয়ে পড়লাম। আর এইটা আমার জীবনের প্রথম বড় রাইড। এর আগে স্কুটি নিয়ে গেছিলাম তারাপীঠ, আর এই মিটিওরটা কিনেছি আমি ডিসেম্বরের 1 তারিখে। আর এটাকে নিয়ে এখনো লং রাইডে যাওয়া হয়নি, যেহেতু এটা লং রাইডের বাইক। আর এখন যাচ্ছি এই আমরা দীঘার উদ্দেশ্যে। যাই হোক, এই সামনে আমাদের কোনা এক্সপ্রেসওয়ে পড়বে, তো সেখান থেকে আমরা ডান দিকে নিয়ে টুয়ার্ডস সাঁতরাগাছির দিকে এগোবো। এবং তার আগে আমাকে গাড়িতে তেল ভরতে হবে। আর আপনারা আমাকে ট্রেন ব্লগ দেখে অভ্যস্ত, এরকম মোটো ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এরকম মোটো ব্লগ চ্যানেলে আসতে থাকবে, এবং অনেক অনেক জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা আছে। এখন পার করছি হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। আজকে মানে ভাগ্য দেখুন, সাঁতরাগাছি ব্রিজ ফাঁকা, মানে এটা হচ্ছে অবিশ্বাস্য একটা ব্যাপার। আর এই চারদিকে কোনা এক্সপ্রেসওয়ের মানে 6 লেন হবে, তো এটা সিঙ্গেল লেন ছিল, আর সামনেটা 2-2-4 লেন ছিল, এটা 6 লেন হবে। তার জন্য কিন্তু এক্সটেনশনের কাজ চলছে। আর এই আমরা উঠে গেলাম হচ্ছে সাঁতরাগাছি ব্রিজে, আর একদম সুন্দর ফাঁকা ব্রিজ। আর এই সুন্দর শীতের দিনে গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগছে। তলায় চলে গেছে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আর এবার সাঁতরাগাছি থেকে কিছুটা আগে এগিয়ে আমরা গাড়িতে তেল ভরবো। তেল আছে, তাও ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, যেহেতু এতটা দূরের রাস্তা, কোথায় পেট্রোল পাম্প পাবো অথবা দাঁড়াবো না, একদম আমরা ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। সময় হয়েছে এখন 8টা 22, আর আমি সাঁতরাগাছি থেকে একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরোলাম। আর 822 টাকা 96 পয়সা তেল হয়েছিল, ওই 823 টাকা মতো। যাই হোক, গাড়িটা ফুল ট্যাঙ্ক হয়ে গেল। আর আমরা বাড়ি থেকে মোটামুটি ওই 3.5-4 কিলোমিটার মতো এসেছি, এখনও বহু রাস্তা বাকি আছে যাওয়ার জন্য। তো এখনও কোনা এক্সপ্রেসওয়েতেই আছি। এরপরে আমরা যে কলকাতা খড়গপুর যে হাইওয়ে, সেইখানে উঠে যাবো, মানে হচ্ছে দিল্লির দিকে, মানে টুয়ার্ডস ডানকুনি হয়ে বর্ধমান। আর আমরা এদিকে যাচ্ছি হচ্ছে NH6-এর দিকে, মানে খড়গপুরের দিকে। সময় এখন 8টা 38, আর আমরা পার করছি আজকের আমাদের প্রথম টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা।
আর আমার গাড়ি কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছে, দারুণ সুন্দর স্মুথ রাইড হচ্ছে, মানে এখনও পর্যন্ত কোনো রকম কোনো প্রবলেম হয়নি এবং ভালোই তাড়াতাড়ি আসছি। সময় এখন সকাল 9:15 আর আমরা কোলাঘাট ব্রিজে উঠছি, অলমোস্ট এসে গেছি, এই সামনেই কোলাঘাট ব্রিজ, সেই বিখ্যাত কোলাঘাট ব্রিজ। আর ওই দিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে রূপনারায়ণকে। এই কোলাঘাট ব্রিজ কিন্তু প্রত্যেকটা যে বাইক ট্রিপগুলো হোক বা কার ট্রিপগুলো হোক, সেগুলো কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য রাখে এই কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজে এলে মনে হয় যে হ্যাঁ কোথাও একটা আমরা বেড়াতে যাচ্ছি। আর এবারে কোলাঘাটে আমাদের একটা হল্ট আছে, আর সেই একদম যেখানে এসবিএসটিসির বাস স্ট্যান্ড আছে, মানে একদম সামনে চলে যেতে হবে, একদম শেষে এসবিএসটিসির বাস স্ট্যান্ড, মানে টুয়ার্ডস খড়গপুরের দিকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওইখানে কিন্তু খাবার, মানে যেহেতু বাস দাঁড়ায় সেহেতু ওখানে মানে দিকে খাবারগুলো পাবেন, সেগুলো সব ফ্রেশ খাবার পাবেন। এইটা আমি মানে অনেকবারই খেয়েছি এখানে, আর বাইক নিয়ে এটাই প্রথমবার আমার। যাই হোক, কোলাঘাট পর্যন্ত কিন্তু বাইক রাইড আমার দারুণ ছিল। আর বাড়ি থেকে মোটামুটি আমরা 54 কিলোমিটার মতো চলে এসেছি। এই যেখানে এসবিএসটিসির যে বাসগুলো দাঁড়িয়ে আছে না, এই যে জায়গাটা আপনারা দেখবেন, এখানেই মোটামুটি সস্তায় ফ্রেশ খাবার দাবার পাওয়া যায়। আর এদিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে সামনের দিকে খড়গপুরের দিকে। আর ওখানে একটা মিওমরের দোকানও আছে, ওখান থেকেও কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্ট করতে পারেন। এই কোলাঘাটে একটা মিওমরে ছিল, এই যে পেছনে মিওমরে, এখান থেকে নিয়েছি হচ্ছে একটা মটন প্যাটিস আর একটা চিকেন ক্লস। মটন প্যাটিসটা 60 টাকা নিয়েছে, আর চিকেন ক্লসটা 58 টাকা। চিকেন ক্লস আমি খেয়েছি আর আগে অনেকবার, ভালো খেতে। মটন প্যাটিসটা কেমন খেতে সেটা একটু দেখতে হবে। আর ডিম পাউরুটিটা খেলাম না, বা চপগুলো খেলাম না, এগুলো খেলাম। এই মিওমরে থেকে নিয়ে হচ্ছে একটা মটন প্যাটিস, একটুখানি খেয়েছি। আর দারুণ খেলা, দারুণ। সময় এখন হয়েছে 10:05, আর ফাইনালি আমরা কোলাঘাট থেকে রওনা দিলাম। আর এখান থেকে আমাদের দীঘাতে যে হোটেল বুক করা আছে নিউ দীঘাতে, তার ডিস্টেন্স হচ্ছে 117 কিলোমিটার মতো। আর সময় লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 45, মানে ওই 2.5-3 ঘন্টা মতো। এবার দেখা যাক মানে কতক্ষণে পৌঁছাই। এরপরে আর একবার স্টপ দেবো, সেটা হচ্ছে ওই কাঁথিতে। আর এই যে সোজা রাস্তাটা যেটা যাচ্ছে এবারে, সেই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ডাইরেক্ট আমাদের খড়গপুরের দিকে, মানে একদম চেন্নাই মুম্বাই এদিকে। আর আমরা এদিক থেকে বাঁ দিকে বেঁকে যাব হচ্ছে টুয়ার্ডস নন্দকুমারের দিকে। এই যে আমরা বাঁ দিকে এবার বাঁকছি, এই যে দীঘা হলদিয়া, আর খড়গপুর হচ্ছে সোজা। আর এবারে হাতে গরম লাগছিল, মানে অনেকক্ষণ চালিয়েছি যেহেতু, এই জন্য মানে হাতটা একটু গরম গরম লাগছিল, ওই জন্য এবারে আমি ওই হাতের গ্লাসটা খুলে দিয়েছি, ও এমনিই চালাচ্ছি। আর হাতের গ্লাসটা না খুললে গোপ্রোটা বারবার এই অন করা আর অফ করা, এটা খুব মানে একটা বিরক্তিকর ব্যাপার। এই সামনে যে ব্রিজটা আসছে না, এই যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে মেচেদার ব্রিজ। এখান দিয়ে কিন্তু নিচের দিকে গেলে মেচেদা চলে যাওয়া যায়। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে NH 116। এই যে বাঁদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে মেচেদার দিকে চলে যাচ্ছে, দেখুন লেখাই আছে মেচেদা। সময় হয়েছে এখন 10:15, আর মোটামুটি আধ ঘন্টা জার্নি করে ফেলেছি। আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে আমাদের আজকে কলকাতা থেকে দীঘার যাত্রাপথের দ্বিতীয় টোল প্লাজা, সোনাপেট্টা টোল প্লাজা। আমি এর আগের বার যখন দীঘা এসেছিলাম তখন এটা চালু হয়নি, আর এবার এটা চালু হয়ে গেছে। আর এখানে তো নর্মাল গাড়ি 4 চাকা এদের টোল দিতেই হয়, বাইকের তো কোনো টোল লাগে না এখানে, বাইকরা সাইড দিয়ে বেরিয়ে যাবো আমরা। এই যে
এখন সকাল 10টা 35, আর একদম ডট 10টা 35। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে নন্দকুমার। নন্দকুমারের সিগনালে দাঁড়িয়ে আছি, এখনও ওই রাস্তাটা ঢুকিনি, NH 116B-তে। আমরা এখনও 116 মেন যেটা সেটার উপরেই আছি, এখনও বিটায় ঢুকিনি। ওই ডান দিকে যে চকটা আছে সামনে, ওই চকটা থেকে ডান দিকে ঘুরলেই হচ্ছে আমাদের দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তা। এই সেই বিখ্যাত আমাদের নন্দকুমারের চক, দীঘা যাওয়ার। এই বাঁ দিকের রাস্তাটা চলে এসেছে তমলুকের দিকে, আর এদিক থেকে যে এই রাস্তাটা সোজা যাচ্ছে এইটা। আমি এখন নন্দকুমার মোড় থেকে ডান দিকে বেঁকে ন্যাশনাল হাইওয়ে 116B-তে উঠে গেছি। আর ওই নন্দকুমার মোড়ে ঠিক ওঠার মুখটাতে কী হয়েছিল, গোপ্রো ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য ওই জায়গাটা আপনাদেরকে কিরম একটা দেখালো এই জায়গাটা। যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু নন্দকুমার পর্যন্ত কলকাতা থেকে রাস্তা কিন্তু একদম দারুণ সুন্দর। আপনাদের রোড ড্রাইভ করে আসতে কোনো রকম অসুবিধা হবে না। এই আগেরবার যখন ট্রেনে করে এসেছিলাম সেই ভিডিওটা দেখেছিলাম তো, সেই ভিডিওটা খুব কষ্ট করে, সেই ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই হয়েছিল ওই হয়েছিল, মানে সেই ভিডিওটা দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, একবার চেক করতে পারেন। সামনে এই যে ব্রিজটা উঠছি, আর এই ব্রিজের তলা দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে হলদি নদী। এই যে তলায় যে নদীটা বইছে, এটা হচ্ছে হলদি নদী। এই হলদি নদী কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সময় এখন সকাল 11টা 35, আর আমি পৌঁছে গেছি হচ্ছে নাচিন্দা। আর দাঁড়িয়ে আছি হচ্ছে, দেখুন নাচিন্দা যে শীতলা মন্দির আছে ঠিক তার পাশেই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। এই এটা হচ্ছে নাচিন্দা শীতলা মন্দির। ছেড়ে দিলাম নাচিন্দা থেকে, রাস্তায় কিন্তু মানে ভিড় আছে, সিগন্যালের জ্যাম, কিন্তু আমাদের যেহেতু বাইক খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না, এমনি সাইড দিয়ে বেরিয়ে চলে আসতে পারছি। আর এখান দিয়ে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে নিউ দীঘাতে আর মাত্র 47 কিলোমিটার। দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। আর এর পরবর্তী শহর বা আমাদের হল্ট কাঁথিতে আছে। আর এখান থেকে কাঁথি হচ্ছে মোটামুটি আর এই 10-12 কিলোমিটার মতো। এটা হচ্ছে নাসিন্দা, মানে শহরটা মফস্বল এরিয়া তো। সময় এখন বেলা 11:15, আর আমি পৌঁছে গেছি হচ্ছে কাঁথি। আর এই কাঁথি টাউনকে আমি বাইপাস করবো হচ্ছে রূপসী বাইপাস দিয়ে। এই আমার সামনেই ডান দিকে হচ্ছে রূপসী বাইপাস। তো রূপসী বাইপাস হয়েই আমরা, এই যা সিগন্যালটা পড়ে গেল, না ঠিক আছে, অসুবিধা নেই। আমরা রূপসী বাইপাসে ঢুকে পড়লাম। আমরা পিছনে ফেলে এলাম হচ্ছে কাঁথি শহরকে। ওই কাঁথি, এই জায়গাটা হচ্ছে কাঁথি টাউন। আর আর কিছুটা গিয়ে ডান দিকে আমরা এই মাঝনা যাওয়ার রাস্তা, মানে দীঘা যাওয়ার রাস্তার দিকে ডান দিকে ঘুরে যাব। আর এই জায়গাটা এসে যেটা দাঁড়িয়েছে এটা হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ড। আর আমরা দীঘা যাওয়ার রাস্তার দিকে ঘুরে তারপর কিছুক্ষণ একটুখানি দাঁড়াবো, একটু দাঁড়িয়ে হাত পা ছাড়াবো, একটু চা খাবো, দিয়ে আবার রওনা দেবো দীঘার উদ্দেশ্যে। আর এখান থেকে আর দীঘাতে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে মাত্র 34 কিলোমিটার, মানে বলা যায় যে আমরা একদম অলমোস্ট কাছাকাছি এসেই গেছি। এই যে এই চকটা, এই যে বাসটা বেরোলো এটা হচ্ছে দীঘার দিকে থেকে এলো, আর এই দিকে রাস্তাটা চলে যাবে হচ্ছে কাঁথির দিকে, মানে কাঁথি টাউন, আর আমরা এই ডান দিকেই যাব। এবারে কোনো একটা ফাঁকা জায়গা দেখে আমরা একটুখানি দাঁড়িয়ে পড়ি। সময় হয়েছে এখন বেলা 12টা 28।
আর আমরা কাশি থেকে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে আর মোটামুটি ওই 33 কিলোমিটার মতো। আমরা কিন্তু অলরেডি অনেক লেট। যাই হোক, এটা আমার প্রথমবার এত বড় লং রাইড। আর এর আগে সেই বললাম স্কুটি করে তারাপীঠ গেছিলাম, কিন্তু এই বাইকটা করে প্রথম। তো ঠিক আছে, একটু টাইম লাগছে। এরপরে এবার যখন মানে চালাতে চালাতে আরও একটু অভ্যস্ত হয়ে যাব, তখন নয় আরও কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে। কিন্তু আমার মনে হয় গন্তব্যে পৌঁছানোর থেকেও সেফ ড্রাইভিং করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সময় এখন বেলা 12টা 40, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে চাউলখোলা মোড়ে। চাউলখোলা মোড় আসা মানেই মন্দারমণি। এই যে বাঁদিকের রাস্তাটা, এটা চলে গেছে মন্দারমণির দিকে, আর আমরা স্ট্রেট চলে যাবো হচ্ছে দীঘার দিকে। এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে বালিসাই। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা, এটা দিয়ে চলে, এই যে বাঁদিকের রাস্তাটা, এটা দিয়ে চলে গেল হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। এটা হচ্ছে দীঘার এই বিশ্ববাংলা গেটটি। এই যে এই গেটটা, এই গেটটার সামনে আপাতত এসে গেছি। তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি তো তুলতেই হবে আমাকে গাড়ি নিয়ে। এই ছবিগুলো আপনারা ইনস্টাগ্রামে দেখতে পাবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, ফলো করতে পারেন। সময় এখন 1টা 19, আর এখান থেকে এই গেটটার সামনে থেকে একটু ফটোশ্যুট করে নিয়ে বেরোচ্ছি আবার আমাদের হোটেলের দিকে। আর হোটেল এখান থেকে 4 কিলোমিটার মতো। আর এই সামনে একটা মোড় আছে, দেখবেন বিবেকানন্দের মূর্তি আছে এখানে একটা। এই মোড় থেকে কিন্তু মানে যদি আপনি গুগল লোকেশন দিয়ে আসেন তো ওই ডান দিকে ঘুরে যেতে পারেন। তো ওই ডান দিক দিয়ে আপনারা চলে যেতে পারেন, কিন্তু আমি আর ডান দিক দিয়ে যাবো না, আমি সোজাই যাব। আমাদের একটু পুরনো দীঘার উপর দিয়ে যাব, একটু সমুদ্র দর্শন করে তারপরে আমরা হোটেলে ঢুকবো। ফাইনালি জীবনে প্রথমবার গাড়ি নিয়ে দীঘায়। দারুণ সুন্দর লাগছে। এটা হচ্ছে ওল্ড দীঘা, আর এদিকে হচ্ছে আমাদের ওল্ড দীঘা মার্কেট আর সি বিচ। আর আমরা একদম সোজা যাব হচ্ছে নিউ দীঘার দিকে। এই হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা কিন্তু ওল্ড দীঘার মতোই আছে। ওল্ড দীঘা তার নিজস্ব ছন্দেতেই আছে, দারুণ সুন্দর। আর দীঘা মানেই দেখুন লোকের ঢল, লোকজন চান ঠান করে হোটেলে ফিরছে দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য। দারুণ সুন্দর। দীঘা কিন্তু একটা নস্টালজিক জায়গা বাঙালির কাছে। চলুন তাহলে একদম হোটেলে গিয়ে, হোটেলের সামনে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। এই দেখুন আমার ডান দিকে আছে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির নবনির্মিত। ও ভাই, দারুণ সুন্দর লাগছে এটা দেখতে, অসাধারণ লাগছে পুরো। আমি এতদিন ওই ফোনে ধরা দেখেছি, হয়তো ভেবেছি যে ছোট, এটা তো দারুণ বানিয়েছে। চলুন তাহলে এগুলো আপনাদেরকে পরে একবার ঘুরিয়ে দেখাবো। এখন আগে হোটেলে যাই, হোটেলে গিয়ে বাকি কথা হচ্ছে। সময় হচ্ছে এখন বেলা 1:50, আর আমি পৌঁছে গেছি আমার হোটেলে। হোটেল হচ্ছে দ্য পিকুজ ইন। এটা আমি অনলাইনে বুক করেছি, ভাড়া পড়েছে হচ্ছে 1680 টাকা করে। দুটো রুম নিয়েছি, আর রুমগুলো একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে টোটাল রুমটা। এখানে একটা কিং সাইজ বেড আছে, ডবল বেড, কিন্তু এখানে 3জন আরামসে থাকতে পারবে। আর ওদিকে সোফা আছে, টেবিল আছে, এদিকে একটা সেলফ মতো করা আছে, টিভি আছে, এসি, এখানে ফ্রিজ, আর এদিকে একটা বারান্দা আছে। কিন্তু বারান্দা দিয়ে ভিউ হচ্ছে খানিকটা এরকম, এখানে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে কোনো একটা হোটেলের, সেইটা। আর এদিকে মানে ফুল ভিউ নয় কিন্তু। আর বাথরুমটা একবার আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। আর এখানে একটা পর্দা দেওয়া আছে, এখানে আপনারা চান টান করতে পারেন। আর বাথরুমে কিন্তু গিজারও আছে। আর বাথরুমে এরকম টয়লেট্রিজ দিয়ে দিয়েছে, এখানে শাওয়ার জেল আছে, আর এইটা শ্যাম্পু আছে, আর এখানে একটা চিরুনি, আর এখানে হাত ধোয়ার সাবানও আছে। তাহলে রুম কিন্তু খুব সুন্দর।
খুব স্পেশিয়াস রুম, আপনারা আসতে পারেন এখানে। আর এদের কিন্তু আরও একটা প্রপার্টি আছে, দ্য পিকুজ আছে, আর এর উল্টো দিকে আছে পিকুজ প্যারাডাইস। আর এই সময় মানে সিজনটা তেমন একটা নেই আমি যেটা জানতে পারলাম। তবে এই রুমগুলো যেগুলো ভাড়া মানে যে পুল ভিউ নয়, এটা ভাড়া নিচ্ছে আমার থেকে 1680 টাকা, আর নর্মাল টাইমে থাকবে হচ্ছে 1800 টাকা করে। যাই হোক, তাহলে চলুন। এবার নিচে কিন্তু সুইমিং পুলও আছে, আর এখানে কিন্তু কোনো রকম আউটসাইড ফুড অ্যালাউ নেই, বাইরে থেকে খেয়ে আসতে হবে বা এদের রেস্টুরেন্টে খাওয়ার অর্ডার করে এখানে বসে বসে আপনারা খেতে পারেন। তাহলে আপনার সাথে আবার সুইমিং পুলে গিয়ে যখন নামবো তখন কথা হবে। সময় হয়েছে এখন 3:10, ফাইনালি আমরা পিকুজিনের সুইমিং পুলে। এই যে পিছনে হচ্ছে সুইমিং পুল, এইটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুলটা, আর এদিকে হচ্ছে বড়দের সুইমিং পুলটা। দারুণ সুন্দর। আর এখানে কিন্তু এইরকম এই সিল্কের জামা কাপড় নিয়ে আসতে হবে বাড়ি থেকে, নাহলে এদের এখানে পাওয়া যায় 50 টাকা করে। আমি প্যান্ট জামা দুটোই নিয়েছি 50, 100 টাকা। যাই হোক, এনজয় করি, আপনারা এনজয় করুন। ফাইনালি নেমে পড়েছি হচ্ছে পুলে। ব্যাপক ঠান্ডা লাগছে, মনে হচ্ছে নিউমোনিয়া হয়ে যাবে। তাও সুইমিং পুলে কিন্তু চান করা চাই। সময় এখন বিকেল 4:10, আর ফাইনালি সুইমিং পুলে ঝাপাঝাপি করে চান টান করে এবারে বেরোচ্ছি হচ্ছে একটু বিচের দিকে খাওয়া দাওয়া করতে। আর এই হচ্ছে আমার পিছনে পিকুজিন হোটেল কিন্তু দারুণ সুন্দর, আর আপনারা এখানে আসতে পারেন। তা চলুন এবার বিচের দিকে যাওয়া যাক আর মধ্যাহ্নভোজনটা করা যাক বিকেলবেলায়। আচ্ছা, আমরা এখন এসেছি হচ্ছে খেতে, আর ওই দিক থেকে এলাম, আর এইদিকে হচ্ছে আমাদের সমুদ্রটা। আর এখানে আপনাদের দেখতে পাবেন যে সি ভিউ হোটেল, এই যে দেখুন সি ভিউ। ঠিক তার অপোজিটেই একটা হোটেল আছে, নিউ আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি শুনেছি এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো, তো ওই জন্য আজকে এদের খাবারই ট্রাই করব। এটা হচ্ছে এক থালি, এটা দিয়েছে ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, এখানে একটা চচ্চড়ি, একটা ডিম আর ফুলকপি, ডালটা আসছে। এটার দাম হচ্ছে 90 টাকা। এটা মিল সিস্টেম। আমি একটুখানি খেয়েছি, তো খাওয়া কিন্তু যথেষ্ট ভালো, আপনারা আসতে পারেন। আমি লোকেশান ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বসে আছি হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে। এই যে আমার পিছনেই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত। এখন চলছে ভাটা, তাই সমুদ্র দেখুন কত দূরে, কিন্তু লোকের কোনো রকমের মানে অভাব নেই। লোক এখনও দেখুন গিজগিজ করছে, যে যার মতো টাইম স্পেন্ড করছে, গল্প করছে, আড্ডা মারছে, কেউ ঘোড়ায় চড়ছে, কেউ স্পিড বোটে চড়ছে, যে যার মতো এনজয় করছে। সময় এখন সন্ধ্যে 6:04, আর আমি পৌঁছে গেছি হচ্ছে ঢেউসাগর পার্কে, দীঘার একটা নতুন বাচ্চাদের পার্ক, ঢেউসাগর পার্ক। আর এখানে আমি মানে প্রচুর হালকা নিয়ে নিয়েছিলাম যে সমুদ্র এরিয়া ঠান্ডা কম হবে, কিন্তু ভালো পরিমাণ ঠান্ডা আছে। এখন দীঘার টেম্পারেচার হচ্ছে ওই 18 ডিগ্রি মতো, আমার ফোনে তাই দেখাচ্ছে না, ভালোই ঠান্ডা অনুভব করছি। যাই হোক, আপনারা ঢেউসাগর পার্কটাকে এনজয় করুন। এই যে এইখানে আমাদের সব পার্টিরা যাচ্ছে চাপা চুপি দিয়ে, আর ঠান্ডা ভালোই আছে। এই জায়গাটা হচ্ছে ঢেউসাগর পার্কের মেন আকর্ষণ। এখানে প্রচুর খেলাধুলার জিনিস আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, আর এখানে একটা রেস্টুরেন্টও আছে, আর এখানে একটা পাখিরালয় আছে। এর ভিতরে কিন্তু আপনারা পাখিটাকে দেখতে পারেন। আর এখানে একটা এরকম ম্যাপ দেওয়া আছে, মানে কোথায় কোনটা কোন দিকে আছে সেটা এখানে দেখতে পাবেন। গুড মর্নিং সকলকে, একদম গলা ভেঙে গেছে। আর কালকে ব্লগটা আমার শেষ করা হয়নি। কালকের এই কলকাতা থেকে দীঘা পর্যন্ত নিজের বাইকে এই ব্লগ আপনারা কেমন এনজয় করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া ঢেউসাগর পার্ক কেমন এনজয় করলেন সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী পর্বে দীঘার লোকাল সাইট সিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘুরতে থাকবেন।